সো আমার লিগামেন্ট ছিঁড়ে গেল। ও সো যে মোমেন্টে ছিল আমার বাবারও লিগামেন্ট ইনজুরি ছিল। তো বাবা বলল যে, "কোনো অসুবিধা নেই, দেখবি সামনে কিছু আছে।" তো তখন তো রাগ হচ্ছে, এইসব কথার হুম কোনো হুম মানে ঢুকছে না হুম যে এত বড় একটা হুম। স্বপ্ন হাত দিয়ে ধরতে যাবো। মানে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে, আমি আর পারতেছি না, তুমি আর বলতেছো তুমি হবে। বলছো যে হবে। আর ঠিক সেই সময় আমার সেই হকির গুরু আসলেন এবং গুরু এসে বললেন যে, "দেখো মৃণাল, তোমার মন খুব ভারাক্রান্ত। কিন্তু আমি তোমাকে একটা ডায়েরি দিলাম। আর ডায়েরিতে ৩ টে প্রশ্ন লেখা আছে। আমি কালকে আবার আসবো। এই ৩ টে প্রশ্ন নিয়ে ভাবো। তোমার মনটা যেখানে ইনজুরি, তুমি যদি ইনজুরি নিয়ে ভাবো, তাহলে ইনজুরি রিকভার হবে না। বিকজ ইনজুরিটা হয়ে গেছে। ইটস দ্য পাস্ট। সো তুমি তোমার অতীত বদলাতে পারবে না। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে অতীতের ভুল থেকে শিখে ভবিষ্যতের ভালোটাকে যদি তুমি কানেক্ট করতে পারো, সেটা তোমাকে অনেক কিছু দেবে।" বলে ডায়েরিটা আমি খুলেই ১ম প্রশ্নতেই না বলতে পারেন কিছুটা ক্লিন বোল্ড। ক্রিকেটে আমরা বলি না হুম ক্লিন বোল্ড? ১ম প্রশ্নটাই লেখা আছে, "তুমি কি জানো, তুমি কি জানো না?" আমি বললাম, "এ আবার কি কথা?" হুম তখনকার দিনে ফোন ছিল না। হুম। তারপরের দিন গুগল যথারীতি ছিল না। না, ১ম প্রশ্নতেই আমি আটকে গেলাম। আর ২য় প্রশ্ন দেখার ইচ্ছা হলো না। উনি ঘরে ঢুকে হাসতে, হাসতে বললেন, "আমি জানি তোর কি অবস্থা।" মুখ চোখ দেখে গুরু হুম মানুষ তো বুঝবেই। আমি বললাম যে, "না সত্যি আমি মানে বুঝতে পারছি না।" বলল, "আবার ভাব। তুমি কি জানো, তুমি কি জানো না?" আমি অনেক ভেবে দেখলাম সহজ উত্তর হচ্ছে, না বলে দিই আমি জানি না, তাহলেই বেটার। তা আমি বললাম, "না আমি জানি না, আমি কি জানি না।" তখন উনি হাসতে, হাসতে বললেন, "আমি জানি তুমি কি জানো না।" সো আই বিকাম ভেরি কিউরিয়াস যে আপনি কি করে জানলেন আমি কি জানি না? বিকজ আপনি তো আমাকে খালি মাঠে দেখেন। বাকি যে ১৮ ঘন্টা ১৯ ঘন্টা আমি কি করি আপনি তো জানেন না। বিকজ হুম। এখনকার দিনের মতন তখন তো সিসিটিভি, মোবাইল ফোনে ট্র্যাক করা এসব তো কিছু ছিল না। উনি বললেন, "তুমি কি জানতে চাইবে তুমি কি জানো না?" আমি বললাম, "ইয়েস অফ কোর্স।" তখন উনি হেসে আমার কাঁধে হাত দিয়ে বললেন, যেটা আজকের দিনে জানি যে এনএলপির অ্যাঙ্কারিং বলে, ফিজিক্যাল অ্যাঙ্কারিং মানে হুম পিঠে হাত দিয়ে কোচেরা এইভাবে প্রেস করে না? হুম। দ্যাট ইজ কল্ড অ্যাঙ্কারিং। তখন আমি ওটা জানলাম, পরে জেনেছি। তো উনি বললেন যে, "দেখো তুমি যেটা জানো সেটা একটা জলের বিন্দু। আর যেটা তুমি জানো না সেটা হচ্ছে অসীম সমুদ্র। এবার তোমাকে ডিসাইড করতে হবে যেটা তুমি জানো ওই কুয়োর ব্যাঙের মতন যেটা জানি তার মধ্যেই আমি হিরো এটা হতে চাও? না যেটা জানি না তার মধ্যে জানার ইচ্ছাটা প্রকাশ করবে যেটা ইংলিশে বলা হয়, 'I want to explore myself'।" তো আমি ইমিডিয়েট বলেছিলাম, "আমি এক্সপ্লোর করতে চাই।" তখন উনি বললেন, "যেকোনো যুদ্ধের একটা মিশন থাকে, স্লোগান থাকে। সারা পৃথিবীতে ২ ধরনের আওয়াজ হয়। একটা আওয়াজকে বলা হয় ভয়েস, একটা আওয়াজকে বলা হয় নয়েজ। নয়েজ মানুষ মনে রাখে না, ভয়েসকে মানুষ মনে রাখে। ওয়াও ওয়াও, প্রত্যেকটা দেশ দারুণ কথা। স্বাধীন হয়েছে একটা ভয়েসে। যে আমাদের স্বাধীনতা হুম। চাই, উই ওয়ান্ট ফ্রিডম। এরকম প্রত্যেকটা দেশের একটা মিশন ভয়েস থাকে, ছিল, একটা মিশন। ভয়েস থাকে। যে ভয়েসটা কানের মধ্যে, মনের মধ্যে কম্পন তৈরি করে। যে ভয়েসের জন্য রাতে মানুষ ঘুমাতে পারে না। তো রাইট। উনি সেরকম আমার কানে, কানে একটা ভয়েস দিলেন যে, "এই ভয়েস তোমাকে এমন করে দেবে তুমি রাতে ঘুমাতে পারবে না।" আমি বললাম, "মানে?" উনি মানে শ্লোকের মতন করে সুন্দর করে বললেন, "যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়।" আমি বললাম, "এ আবার কি কথা?" বলল, "ভালো করে বোঝো, আমি কথাটা কি বললাম। যে বোঝে, মানে বোঝে মানে কি বুঝবে তার উপর ডিপেন্ড করবে তুমি কি সে খুঁজবে। খুঁজবে। তাহলে বোঝা আর খোঁজা দুটো যদি তুমি কানেক্ট করতে পারো, তবেই তুমি পাবে।" সো যা হয় ২২-২৪ বছরের একটা ছেলে ইনস্ট্যান্ট না ভেবেই আমি উত্তর প্রশ্ন করলাম যে, "আমি কি করে বুঝবো যে আমার বোঝাটা ঠিক? যদি বোঝা ভুল হয়, তাহলে খোঁজা ভুল হবে। খোঁজা ভুল হলে পাওয়া ভুল হবে।" পাওয়া ভুল হবে। তখন উনি হাসতে, হাসতে বললেন, "রাইট কোয়েশ্চেন। তুমি ঠিক দিকেই ভাবছো।" বলে আবার আমাকে ক্লু দিলেন। উনি বললেন যে, "দেখো অলওয়েজ রিমেম্বার" একটা কথা বলে উনি ইংলিশ আর হিন্দি, বাংলা মিশিয়ে কথা বলেন তো। উনি বললেন, "রিমেম্বার অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স।" যারা অর্ডিনারি হয় তারা অন্য অন্যের ব্যাপারে মানুষদের কথা নিয়ে বলে। গল্প করে। এভারেজ পিপল টক অ্যাবাউট থিংস। যারা এভারেজ হয় তারা জিনিসপত্র নিয়ে আলোচনা রাইট। করে। অ্যান্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। গ্রেট পিপল মানে যারা মহান মানুষ, মহান হয়। যারা ক্লাস পিপল তারা আইডিয়া নিয়ে কথা বলে। এবার তুমি তোমার দিকে তাকিয়ে দেখো তোমার চারপাশে কতগুলো গ্রেট পিপল আছে। অনেস্টলি বলছি আমি ওই বয়সে তখন দেখছি বাবা-মা ছাড়া কেউ আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলে না। সবাই বলে টাইম ওয়েস্ট কর, টাইম পাস কর। হুম। কিন্তু উনি এবং আমার বাবা-মা ছাড়া কেউ ছিলেন না। আমি বললাম, "সেই অর্থে তো কেউ নেই।" বলল, "তার মানে তোমাকে সেই ক্লাস পিপলদের সাথে মিক্স করবে। বিকজ রিমেম্বার মাস পিপল রোজ স্বপ্নকে চেঞ্জ করে, নিজেকে চেঞ্জ করে না। ইংলিশে রাইট। যদি বলি, একেবারে মাস দারুণ। পিপল অলওয়েজ চেঞ্জ দেয়ার ড্রিম, দে নেভার চেঞ্জ দেমসেলফ। বাট ক্লাস পিপল দে নেভার চেঞ্জ দেয়ার ড্রিম, দে চেঞ্জ দেমসেলফ। মানে যারা ক্লাস হয় তারা যেটা ফিক্স করে নিল, মানে ভার্চুয়াল এভারেস্ট, এভারেস্টে না ওঠা অব্দি আমি থামবো না। এবং ওই এভারেস্টে ওঠার জন্য যত কিছু চেঞ্জ করতে হবে, জুতো চেঞ্জ করতে হবে, মাসেল তৈরি করতে হবে, এফোর্ট দিতে হবে, ফিজিক্যাল এন্ডুরেন্স করতে হবে, সব কিছু করতে রাজি আছি। তো উনি বললেন, "দেখো তুমি যে লক্ষ্যের দিকে এগোতে চাইছো এটা ক্লাস পিপল। আর তুমি হকি খেলে হতে পারোনি, কিন্তু তুমি কোচ হতে পারো, তো মাইন্ড কোচ হতে পারো।" সো হুম। ফার্স্ট টাইম আমার ওই অ্যাক্সিডেন্টের পর উনি আমাকে একটা ট্রিগার বা ইউ টার্ন, রাস্তায় যে ইউ টার্ন হয়, ইউ টার্ন করে দিলেন যে তুমি পড়াশোনা করো।
এবং ওনার ওই একটা কথায় আমি ডিসিশন নিই যে আমি পড়াশোনা করব। এবং উনি আমাকে গাইড করেন পড়াশোনাটা দেশে না বিদেশে করতে। এবং যে শহরটার কথা বললেন, আমার শরীর কাঁপা আরম্ভ হয়ে গেছিল। কেন? ওই বয়সে ওই শহরের নাম উচ্চারণ করতেও আমার ভয় লাগতো। শহরটা হলো কেমব্রিজ। তো উনি আমাকে বললেন, "তুমি থাকো চুঁচুড়াতে।" তো চুঁচুড়াতেও সি আছে, কেমব্রিজেও সি আছে। আরে ভাবতে অসুবিধা কি? উনি এভাবে আমাকে বোঝাতেন। মানে দারুণ, দারুণ। এটাকে কিউ বা ক্লু বলে আরকি। হ্যাঁ, উনি আবার এটাও বললেন, "হাওড়া স্টেশনকে লোকে হাওড়া দেখুক, তুমি হিথ্রো দেখো। হ্যাঁ। গঙ্গাকে লোকে গঙ্গা দেখুক, তুমি ওটাকে টেমস দেখো। ভিজুয়ালাইজ করো।" ভিজুয়ালাইজ করো। সো উনি ওই যে ভিজুয়ালাইজেশন টেকনিকের কথা বলে আমার চোখ বন্ধ করিয়ে আমাকে বললেন, "মনের মধ্যে সত্যিই ভাবো তো যে তুমি আজকে কেমব্রিজে গেছো, রিসার্চ করেছো, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, দেশে ফিরে এসছো। ১,০০০ নয়, লক্ষ, লক্ষ বিভিন্ন কোণায়, কোণায় বাঙালিরা খালি তোমার একেকটা স্পার্কে দেশলাইয়ের কাঠির মতন দাউ, দাউ করে দাবানলের মতন ছড়িয়ে পড়ছে। এটা কিরকম লাগবে?" বিশ্বাস করবেন দাদা, ওইদিন আমি কেঁদে ফেলেছিলাম। তার কারণ আমার খালি মনে হচ্ছিল সত্যিই যেন আমার মনের মধ্যে ওটা হচ্ছে। তখন যখন উনি বললেন যে, "এবার চোখ খোলো।" আমার আর চোখ খুলতে ইচ্ছা করছে না। আমি বলছি, "না, আমি চোখ বন্ধ করেই থাকি।" তখন উনি বললেন, "দেখো, চোখ বন্ধ করে স্বপ্ন দেখো। কিন্তু চোখ খুলে স্বপ্নকে ধরো। বিকজ চোখ না খুললে স্বপ্ন ধরতে পারবে না। স্বপ্ন একদম। আছে কিন্তু ধরতে হবে।" তো সেই সূত্র ধরে আমার কেমব্রিজে যাওয়া। বাবা বারণ করে, মা বারণ করে এবং ততদিন আমি ম্যারিড। আমার বিয়ে হয়ে গেছে। সেই অর্থে আমার মেয়ে তখন ৪ বছর বয়স। সবাই কিন্তু আমাকে নেগেটিভ বলে। মানে সবাই বাধা দিচ্ছিল বাধা দেয়। যে না এত দরকার একদম। নাই। এবং গুরু বললেন যে, "দেখো, পরীক্ষা কিন্তু ওপরওয়ালা নেবেই। তুমি যে ধর্মেই বিশ্বাস করো না কেন, সে কিন্তু নিয়ম বানিয়ে রেখেছে। পরীক্ষা ছাড়া ভালো কিছু তুমি নিতে পারবে না। তো এটা ধরে নাও তীর ছোঁড়ার মতন।" আমি বললাম, "মানে?" বলল, "তীর ছুঁড়তে গেলে ১ম এ ১ ফিট পিছনে টানলে তবেও ৭০ ফিট দূরে ১২০ কিলোমিটার বেগে যায়। তো তোমার বাবা-মা তোমায় পিছনে টানছে না। তারা তোমাকে তৈরি করছে। তারা তোমার কাছের মানুষ। হুম। কিন্তু আল্লাহ, ঈশ্বর সবসময় পরীক্ষা নেয় কাছের মানুষকে দিয়ে। তার কারণ মানুষটাকে তোমার ভালো চায়। কিন্তু যে ঘটনাটা ঘটাচ্ছে সে ইনস্ট্রাক্ট বাই সামওয়ান। তোমাকে সেইটা বুঝতে হবে। আমি তখন জেদ ধরলাম যাবোই এবং যাই ৮ বছর থাকি। কমপ্লিট হয়। রিসার্চ পেপারে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং সত্যিই এরকম হয়। আমি দেশে আসার আগে আমার কাছে খবর আসে যে, "আপনি কি ইন্টারেস্টেড ইন্ডিয়ান হকি টিমের মাইন্ড কোচ হওয়ার?" ওয়াও, ওয়াও! এবং ম্যাজিকের মতন লাগে তখন। কিন্তু জিনিসটা ম্যাজিক ছিল না। জিনিসটা একটা লং টার্ম প্রসেস ছিল রাইট। এবং ঘোড়ার চোখে যে ঠুলি লাগায় বা ব্লিঙ্কার্স লাগায়, সেই জিনিসটা ছিল যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছানো অবধি থামা যাবে না। এবং সেই সূত্র ধরে হকি টিমে যখন ১ম যাই, যখন জার্সিটা পাই, আমার এখনো মনে আছে আমি জার্সি ধরে কেঁদে ফেলেছিলাম। তার কারণ ওখানে মানে ইন্ডিয়া লেখা, ন্যাশনাল টিম। ন্যাশনাল টিম। ওরে বাবা! এবং সেই ন্যাশনাল টিম আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হই ১ম ওয়াও! আফটার ১৬ বছর।